তোমাদের প্রথম গল্পটা হয়েছে দ্য বেড, তাই তো? এবার আবার একটু টেস্ট চেঞ্জ করি, কবিতায় চলে যাই। প্রথম কবিতাটা আছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। পেয়েছো সবাই? আচ্ছা, এই যে কবিতাটা সংক্ষেপে বলা হয় ওয়েস্টমিনিস্টার ব্রিজ। পুরো কবিতাটার টাইটেল আছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। এইটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম তোমরা শুনেছ, একজন মহান নেচার পোয়েট। তার সমস্ত কবিতাগুলোই নেচারকে নিয়ে, মানে প্রকৃতিকে নিয়ে। তিনি ছিলেন প্রকৃতি প্রেমী, লাভার অফ নেচার। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দেখো নিচে দেওয়া আছে, কিছুটা তার পরিচিতি দেওয়া হয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 টু 1850, অর্থাৎ 1770 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1850 খ্রিস্টাব্দে তিনি আমাদের ছেড়ে চলে যান। ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। তিনি ছিলেন রোম্যান্টিক মুভমেন্টের একজন পায়োনিয়ার। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার কিছু উল্লেখযোগ্য লেখাগুলি ছিল যেগুলো খুবই বিখ্যাত এবং তাকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি দিয়েছিল। সেই কবিতাগুলো যেমন ধরো, লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবভ টিনটার্ন অ্যাবে, সংক্ষেপে বলা হয় টিনটার্ন অ্যাবে কবিতাটার নাম, বিখ্যাত কবিতা। ওড অন দ্য ইন্টিমেশন অফ ইমর্টালিটি, এটাও একটা বিখ্যাত কবিতা। প্রেলিউড, বিখ্যাত কবিতা। এই সমস্ত লেখা, উল্লেখযোগ্য লেখা, কবিতা, তিনি তো পোয়েট, সেই কবিতা লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন। তার বিখ্যাত উক্তি ছিল একটা এই কবিতা সম্পর্কে, যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। এটা তার বিখ্যাত উক্তি। সংক্ষেপে প্রথম অংশটুকু সবার মনে থাকে, সেটা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তিনি বলেছিলেন পোয়েট্রি হচ্ছে একটা পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ খুব শক্তিশালী একটা অনুভূতি মানুষের, হ্যাঁ, যেটার ওভারফ্লো হচ্ছে কবিতা, পোয়েট্রি। উপচিয়ে পড়া অবস্থাটাই হচ্ছে ফিলিংসের, উপচিয়ে পড়া অবস্থাটাই হচ্ছে পোয়েট্রি। তো যাই হোক, আমরা আজকে যে গল্পটা পড়তে চলেছি, কবিতাটা পড়তে চলেছি, সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। একদিন কবি ওয়ার্ডসওয়ার্থ, রোম্যান্টিক পোয়েট যাকে বলা হয়, রোম্যান্টিক পোয়েটও বলা হয় নাকে, কারণ রোম্যান্টিক মুভমেন্টের একজন পায়োনিয়ার ছিলেন। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একদিন তিনি চলে আসছেন একটা কোচে করে, ঘোড়ার গাড়িতে চেপে চলে আসছেন সকালবেলায়, ভোরবেলায়, সূর্য তখনও ওঠেনি, বুঝতে পেরেছো, সূর্য তখনও ওঠেনি। তো সেই দিন তিনি ভোরবেলায় কোথাও একটা যাবার জন্য গাড়িতে চেপে যাচ্ছেন, ভোরবেলায়, সূর্য ওঠেনি এখনও, ডন যেটা বলে প্রভাত, সেই প্রভাতের সময় তিনি চলে যাচ্ছেন। এবং যেতে গিয়ে তার উদ্দেশ্য ছিল ডোভারে যাওয়া, ডোভার, DOVER, ডোভার, এবং সেটা ফ্রান্সে অবস্থিত। তিনি ইংল্যান্ডের লন্ডন থেকে তিনি গাড়িতে চেপে, ঘোড়ার গাড়িতে চেপে তিনি ডোভারে যাবেন, ফ্রান্সের ডোভারে যাবেন। এবং সেটা ছিল 31 জুলাই 1802, 1802 খ্রিস্টাব্দের জুলাই মাসের 31 তারিখ। কবে যাচ্ছিলেন ঘুরতে? 1802 খ্রিস্টাব্দের 31শে জুলাই, বুঝতে পেরেছো? আর কবিতাটা লেখা হয়েছে কবে? সেপ্টেম্বর 3, 1802। আর যাচ্ছিলেন কবে ঘুরতে? জুলাই মাসের 31, তাই তো, 31শে জুলাই 1802 খ্রিস্টাব্দে। সেই দিন তিনি যাচ্ছেন ঘোড়ার গাড়িতে চেপে, তো একটা ব্রিজ ক্রস করছেন। আমাদের যেমন ব্রিজ আছে না, এই পার থেকে ওই পারে ব্রিজ ক্রস করতে হয়, তেমনই তিনি লন্ডন শহর থেকে ডোভারে যাওয়ার সময় একটা ব্রিজের উপরে তিনি যাচ্ছেন, সেতুর উপর দিয়ে যাচ্ছেন। এবং সেতুর উপর দিয়ে যেতে গিয়ে তিনি থেমে যান, সেতুর মাঝখানে এসে থেমে যান। এবং থামার পরে সেই উঁচু ব্রিজ থেকে, যেটা টেমস নদীর উপরে অবস্থিত, টেমস, ইংল্যান্ডের বিখ্যাত নদী টেমস, তোমরা বিভিন্ন ছবিতে দেখতে পাও, সুন্দর ব্রিজ, সেইখান থেকে তিনি দাঁড়িয়ে
পুরো লন্ডন শহরটাকে ব্রিজের উপর থেকে দেখছেন। তো তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী, মানে সমস্ত কবিতায় তিনি প্রকৃতিকে নিয়ে লেখা, বুঝতে পেরেছে, প্রাকৃতিক জিনিসকে নিয়ে লেখা। এইটাই তার একটু ব্যতিক্রম, যে তিনি এই ব্রিজের উপর থেকে লন্ডন শহরটাকে দেখছেন এবং সেটাতে তার নিস্তব্ধতা, তার বিউটি, ট্র্যাঙ্কুইলিটি এতটাই সুন্দর লাগছে যে তিনি খুব সারপ্রাইজড হয়ে যান এবং তিনি খুব মুগ্ধ হয়ে যান ওই দৃশ্য দেখে। যেটা মানে শহর তো কৃত্রিম, তাই না, মানুষের তৈরি, নট ন্যাচারাল। ন্যাচারাল কি শহর? ন্যাচারাল না, প্রাকৃতিক নয়। শহর মানুষের তৈরি করা, সেখানকার অবস্থিত বাড়ি ঘর, গম্বুজ, মসজিদ, টেম্পল যা আছে সমস্ত কিছু, ফিল্ড, টম্ব যা আছে, সুন্দর সুন্দর জিনিস বানানো, সব হচ্ছে মানুষের তৈরি। তো এই প্রথম তিনি কবিতার মধ্যে, এর আগে তিনি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেক কবিতা লিখেছেন, ঠিক আছে, কিন্তু এইখানে দেখা গেল তিনি লন্ডন শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি সেই মুগ্ধ অবস্থায় লন্ডন শহরের সৌন্দর্য দেখতে লাগলেন এবং তৎক্ষণাৎ কবিতার শুরু করলেন এবং সেই সৌন্দর্য দেখে তিনি কবিতা লেখেন। এবং তিনি যখন 3 সেপ্টেম্বর, দেখো লেখা আছে এখানে সেপ্টেম্বর 3, 1802, তাই না? এবার তিনি ডোভার শহরে চলে গেছেন, সেই সৌন্দর্য দেখে সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি ডোভারে চলে যান এবং 3 সেপ্টেম্বর 1802 সেই দিন তিনি তার বোনকে সঙ্গে নিয়ে যখন ফিরছেন, আবার সেই সকালবেলায়, এবং সেই একই সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে এই কবিতাটা ফিনিশ করেন। যাওয়ার সময় শুরু করেছিলেন এবং আসার সময় তিনি যখন বোনকে নিয়ে ফিরছেন তখন এই কবিতাটা শেষ করেন। তার জন্য এখানে ডেট দেওয়া আছে সেপ্টেম্বর 3, 1802, কিন্তু ঘটনাটা শুরুয়াত হচ্ছে 31 জুলাই, 31 জুলাই 1802। বোঝা গেল? তো এই কবিতার মধ্যে লেখক যে জিনিসটা তুলে ধরেছেন সেটা হচ্ছে সৌন্দর্য, শহরের সৌন্দর্য। একটা শহরের সৌন্দর্য কেমন হয়? দিনের বেলায় কি হয়, তখন তোমার কি বলে জানো, শিল্প বিদ্রোহ অলরেডি হয়ে গেছে ইংল্যান্ডে। শিল্প বিদ্রোহ মানে মানুষ শিল্পের প্রতি আগ্রহী এবং বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে ইংল্যান্ড শহরে, লন্ডন শহরে। ফলে কী হয়, শিল্প যদি গঠিত হয়, শহর যদি প্রচুর বাড়িঘর হয়, তাহলে কী হয়, সেই সৌন্দর্যটা থাকে না। কারণ যত শিল্প হয়, ধোঁয়া, নোংরা, ধুলো এতে পরিপূর্ণ হয়ে যায়, সেই সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়। কিন্তু যেহেতু সকালবেলায়, ভোরবেলায়, তখন পর্যন্ত কিন্তু মানুষের হইচই নেই, নিস্তব্ধ, ফলে কিন্তু সেই সৌন্দর্যটা তিনি অনুভব করতে পারছেন। এবং অত্যন্ত ভোরবেলা হওয়ার জন্য তখন অবধি কিন্তু কোনো কলকারখানার ধোঁয়া নেই, একদম স্পষ্ট ঝলঝলে টলটলে লন্ডন শহরের দৃশ্য যেন একটা সুন্দর ছবির মতো তার কাছে, কবির কাছে। পিকচার্স কিউ কোয়ালিটি, পিকচার্স কিউ সিচুয়েশন অফ দ্য সিটি অফ লন্ডন, সেই লন্ডন শহরের সৌন্দর্যটাই এই কবিতার মধ্যে লেখক তুলে ধরেছেন। বোঝা গেল? এবার দেখো আমরা চলে যাই কবিতার মধ্যে। তার আগে কবিতা সম্পর্কে 4টি লাইন এখানে লেখা আছে, দেখে নাও। দ্য পোয়েট ইজ টাচড বাই দ্য আনটেন্ড বিউটি অফ দ্য মর্নিং ওভার দ্য সিটি অফ লন্ডন। অর্থাৎ কবিতা, দ্য পোয়েট ইজ টাচড, অর্থাৎ কবির হৃদয় স্পর্শ করে গেছে, টাচ মানে স্পর্শ করা, বাই দ্য আনটেন্ড বিউটি, টেন্ট মানে দাগি, আনটেন্ট মানে দাগ নাই এমন, আনটেন্ড বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছেন, ওভার দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে তিনি মোহিত হয়ে গেছেন। ইন হিজ পোয়েম ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব, ইন হিজ পোয়েম ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস, এই কবিতায় লেখক বা কবি বর্ণনা করেছেন দ্য পিওর, একবারে নির্ভেজাল, অ্যান্ড পিসফুল বিউটি, একেবারে শান্তি বিরাজ করছে এমন সৌন্দর্য, অফ দিস সিটি, এই শহরে, অর্থাৎ লন্ডন শহরের কথা এখানে বলা হয়েছে। বিফোর দ্য বাস্টল অ্যান্ড হারি অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড, অর্থাৎ দিনের বেলাকার যে বাস্টল অ্যান্ড হারি, অর্থাৎ দিনের বেলার যে
ছোটা, মানুষের ছোটা এবং ব্যস্ততা কর্মজীবন তখনও কিন্তু শুরু হয়নি, ফলে শহরটা তখন পর্যন্ত শান্ত। দ্য পোয়েট ইজ মুভড বাই দ্য somnolent beauty of the morning that wraps by the city in tranquility। অর্থাৎ লন্ডন শহরের সৌন্দর্য যেটা আবরণের মতো আবৃত হয়ে আছে, আবৃত করে রেখেছে লন্ডন শহরকে, সেই শহরের ট্র্যাঙ্কুইলিটি, শান্ততায় তিনি মুগ্ধ হয়েছেন। তাই কবির মুখ দিয়ে এই কবিতাটা বেরিয়ে এসছে, কবির পেন দিয়ে এই কবিতাটা বেরিয়ে এসছে লন্ডন শহরের সৌন্দর্য ব্যাখ্যায়, যেটা এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে লেখক কি করেছেন না, তো প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে এখন পর্যন্ত তিনি সেই প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে তিনি বলেছেন। দেখো এবার কবিতায় যাও, ওই নিচের ওখান থেকে চলে যাও। তোমাদের বইতে একটু ডিটেলসটা বেশি আছে, কবি পরিচিতি এবং পোয়েম সম্পর্কে একটু বেশি লেখা আছে, যতটা বলার আমি বলে দিলাম। নেক্সট, এবার কবিতায় চলে যাও। শর্ট কোশ্চেন যেটা আসতে পারে সেটা কি হতে পারে না, তো কবিতাটা লেখা কবে শুরু হয়েছিল? 31 জুলাই 1802। শেষ হয়েছিল কবে? সেপ্টেম্বর 3, 1802। ঠিক আছে। কবি কোথায় যাচ্ছিলেন? ডোভারে যাচ্ছিলেন। কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। কোথায় দাঁড়িয়ে তিনি কবিতা শুরু করেন না, তো ব্রিজের উপরে। কোন ব্রিজে? না তো টেমস নদীর উপর ব্রিজ, টেমস। বোঝা গেল? এই কবিতাটা প্রথম প্রকাশিত হয় কোথায়? এটা বলা হয়নি না। এই কবিতাটা প্রথম প্রকাশিত হয় এবং সেটা প্রকাশিত হয় 1807 সালে। 1807 সালে প্রকাশিত হয় এবং এটা প্রকাশিত হয় পোয়েমস ইন 2 ভলিউমস, অর্থাৎ পোয়েমস ইন 2 ভলিউমস নামক একটা কবিতা সংকলনে। ঠিক আছে, একটা কবিতা সংকলন মানে একটা বই, সেই কবিতা সংকলনে এই কবিতাটা প্রথম প্রকাশিত হয় 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমস। পোয়েমস ইন 2 ভলিউমস এই সংকলনে। কি, কোন বই কোথায় প্রকাশিত হয়? পোয়েমস ইন 2 ভলিউমস। কত সালে? 1807 সালে। লেখার অনেক পরে লেখা হয়েছে। শুরু হয়েছে কবে? হ্যাঁ, 31 জুলাই। এবং কবিতাটা শেষ হয় কবে? ফেরার দিন। কবে ফিরছিলেন না, তো 3 সেপ্টেম্বর 1802। বোঝা গেল? কোন বিষয়ের উপরে লেখা না, তো লন্ডন শহরের বিউটির উপরে, তাই তো? ব্যতিক্রম, এক্সেপশনাল ডেসক্রিপশন অফ দ্য পোয়েট। কারণ এর আগে কবি প্রকৃতি সম্পর্কে কবিতা লিখেছেন, প্রকৃতির বর্ণনা দিয়েছেন, প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। তিনি বলেছেন যে প্রকৃতির সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছেন, সেগুলো তুলে ধরেছেন, দেখিয়েছেন। এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি তিনি শহরের সৌন্দর্যটাকে তুলে ধরেছেন। বোঝা গেল? নেক্সট, এবার কবিতার মধ্যে চলে যাও। খুব ছোট্ট কবিতা, বুঝে নেবে, শর্ট কোশ্চেন পেয়ে যাবে, খুব ইজি, একদম 100% পারবে। দেখো প্রথম লাইন, Earth has not anything to show more fair। লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, একবার বুঝে নিলে বোকার মতন পড়তে হবে না, বুঝে নিয়ে পড়বে। Earth has not anything to show। আর্থ মানে কি? পৃথিবী। Earth has not anything to show। শো মানে কি? দেখা না, সি মানে দেখা, আর শো মানে সি মানে দেখা। আমরা যে দেখি লুক, আর একটা সি, আর শো মানে কি? দেখানো। আমি তোমাকে দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি তোমাকে, এটাকে বলছে শো। তাহলে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো, লেখকের কবি বলছি, পৃথিবীর দেখানোর আর কিছু নেই। মোর ফেয়ার মানে মোর বিউটিফুল, আর সুন্দরতম জিনিস বা আরও সুন্দর কিছু পৃথিবীর আছে যে দেখাবে, এমন কিছু কিন্তু আর কিছু নেই। বোঝা গেল লাইনটা? পৃথিবীর মানে এই আর্থে তো অনেক বিউটিফুল জিনিস আছে, তাই না? ওই মুহূর্তের লেখকের এই ফিলিংসটা হয়েছে যে এর থেকে ভালো বিউটি আর হতে পারে না। তাহলে এর থেকে যদি ভালো বিউটি আর না হতে পারে, তাহলে আর দেখাতে পারবে পৃথিবী? এই দেখো আমার একটা আরও ভালো সৌন্দর্য আছে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, অ্যাকর্ডিং টু দ্য ফিলিংস অফ দ্য পোয়েট, তিনি বলতে চাইছেন এটাই যে এতটাই মোহিত হয়েছেন, এতটাই তিনি মেসমারাইজিং হয়েছেন, এতটাই তিনি ডিলাইটেড হয়েছেন যে তিনি এই সৌন্দর্যটাকেই বলছেন সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য।
বুঝতে পেরেছো? এর থেকে ভালো অন্য কিছু, তাই বলছে আর্থ হ্যাজ নট এনিথিং, আর্থের মানে পৃথিবীর আর কিছু নেই, টু শো মোর ফেয়ার, আরও সুন্দর কিছু দেখানোর আর কিছু জিনিস নেই। ডাল উড বি হি, ডাল উড বি হি, সে হবে ডাল, ডাল মানে কি? বোকা, কিন্তু এখানে বোকা না, এখানে ডাল মানে হচ্ছে তোমার নিরস, ডাল মানে নিরস, যার কোনো অ্যাস্থেটিক অনুভূতি নেই, সৌন্দর্যের প্রতি যার কোনো চাহিদা নেই, তাকে বলে ডাল। বোঝা গেল? সুন্দর জিনিস যেটা তার নজরে পড়ে না। বুঝতে পেরেছো? তুমি একটা সুন্দর জিনিসের পাশ দিয়ে যাচ্ছ, কারো চোখে পড়বে, কারো পড়বে না। বোঝা গেল? যার চোখে পড়বে তা সে হচ্ছে অ্যাস্থেটিক, অর্থাৎ তার সৌন্দর্যের জ্ঞান আছে, সৌন্দর্যটাকে অনুভব করতে পারে। বুঝতে পেরেছো? আমাদের আশেপাশে অনেক বিউটি আছে যেগুলো আমরা দেখতে পাই না, মানে দেখার চোখ নেই বা বোঝার ক্ষমতা নেই, অনুভূতির ফিলিংসটা আমাদের নেই। সুন্দর চাঁদ উঠেছে, সে দৃশ্য কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, তাই না? তো তিনি বলছেন ডাল উড বি হি, সে হবে নিরস, যার সৌন্দর্যের প্রতি কোনো রস নেই বা সৌন্দর্যের প্রতি কোনো অ্যাট্রাকশন নেই। ডাল উড বি হি, সে হবে নিরস। কে কে নিরস হবে? যে, মানে এখানে দেখ পড়ে আছে হি বি অফ সোল, বি অফ সোল, সোল বলতে এখানে আত্মা, কিন্তু বলা হচ্ছে মাইন্ড, ঠিক আছে? ডাল উড বি হি বি অফ সোল, অর্থাৎ আত্মার দিক থেকে বা মনের দিক থেকে সে হবে নিরস, সেই ব্যক্তিটা হু, যে কুড পাস বাই, যে এটাকে অতিক্রম করে যেতে পারবে। পাস বাই মানে এড়িয়ে চলে যাওয়া, কোনো কিছুকে না দেখে এড়িয়ে চলে যাওয়া। অর্থাৎ এই যে সৌন্দর্য, কোন সৌন্দর্যের কথা বলছেন লেখক? লন্ডন শহরের বিউটি। এই সৌন্দর্যটাকে সেই ব্যক্তিই এড়িয়ে যেতে পারবে, বা এই সৌন্দর্যের প্রতি সেই ব্যক্তি উদাসীন হতে পারবে যে হচ্ছে নিরস, মনের দিক থেকে নিরস। সেই ব্যক্তি এই সৌন্দর্যকে পাস বাই করে যেতে পারবে বা নেগলেক্ট করতে পারবে, রিজেক্ট করতে পারবে। বোঝা গেল? নেক্সট, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এর এ সাইট, সাইট মানে কি? সাইট মানে কি বলো? দৃশ্য। সাইট মানে দৃশ্য, অর্থাৎ সি মানে কি? দেখা। সি মানে দেখা, এই সি এর নাউন ফর্ম হচ্ছে সাইট। বুঝতে পেরেছো? দৃশ্য। এ সাইট একটা দৃশ্য, সো টাচিং, অর্থাৎ এতটাই টাচিং যে স্পর্শ করে যায়। ঠিক আছে? টাচ মানে স্পর্শ করা, এখানে টাচিংকে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। বুঝতে পেরেছো? এ সাইট সো টাচিং, একটা দৃশ্য এতটা হৃদয়কে স্পর্শ করে যায়, ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে মহিমা, মন ছুঁয়ে যায়। ঠিক আছে? টাচিং বলতে এখানে মন ছুঁয়ে যায়, আর ম্যাজেস্টি মানে হচ্ছে মহিমাময় রূপ। ঠিক আছে? অ্যাকচুয়ালি মহিমা ম্যাজেস্টি মানে এখানে মহিমাময় রূপ। তাহলে এ সাইট শো টাচিং ইটস ম্যাজেস্টি, অর্থাৎ এত মহিমাময় রূপ যা হৃদয়কে স্পর্শ করে যায় গভীরভাবে, তাই কিন্তু শো ব্যবহার করেছেন। এ সাইট শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ঠিক আছে? সৌন্দর্যের মহিমায়, এর সৌন্দর্যের মহিমায় এতটাই মহিমান্বিত করে দেয় মানুষকে, এতটাই স্পর্শ কাতর করে দেয়, হৃদয়ের দিক থেকে এতটা মনকে ছুঁয়ে যায়। দিস সিটি নাও ডথ, অর্থাৎ বলতে চাইলো আগের 3 লাইনে এটাই, যে এই সৌন্দর্যটা, লন্ডন সৌন্দর্যটা হৃদয়কে এত স্পর্শ করে যায়। ঠিক আছে? এর রূপ, এর মহিমায় হৃদয়কে এতটাই স্পর্শ করে যায় যে কোনো মানুষ এই সৌন্দর্যটাকে এড়িয়ে যেতে পারবে না। যদি কেউ এড়িয়ে যায়, জানতে হবে সে হচ্ছে ডাল পারসন। এ পারসন হু হ্যাজ নো অ্যাস্থেটিক পাওয়ার, এ পারসন হু হ্যাজ নো অ্যাস্থেটিক ফিলিংস, যার কোনো ফিলিংস নেই, অনুভূতি নেই, সৌন্দর্যের প্রতি অনুভূতি নেই, সেই ব্যক্তি কেবলমাত্র এই সৌন্দর্যটাকে এড়িয়ে যেতে পারবে। নেক্সট, দিস সিটি নাও ডথ, দিস সিটি, এই শহরটা, নাও ডথ, এখন, ডথ মানে যে ডাজ,
আমরা যে ডাজ ব্যবহার করি না, DOES, ডাজ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহার করি। এটা যে ক্লাসিক্যাল ইউজ, অর্থাৎ প্রাচীনতম ইউজ, আগের দিনে ওল্ড ইউজ ব্যবহার করা হতো, এবং পোয়েটিক ইউজ, লেখকদের ব্যবহার। আমরা সাধারণত এগুলো সাধারণ মানুষ ব্যবহার করি না। এইসবগুলো দেখা যায়, ব্যবহারগুলো দেখা যায় কবিতার মধ্যে বা লেখকের লেখার মধ্যে। ডথ, দ্যাট মিনস ডাজ। তাহলে দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার। দেখো লাইকের আগে একটা কমা আছে, ভালো করে তাকাও, লাইকের আগে একটা কমা আছে, তারপরে আছে এ গার্মেন্ট, অ্যান্ড তারপরে আছে কমা, তারপরে আছে ওয়ার। এইখানে বিশেষভাবে লক্ষ্য করো যে বাক্যটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল দিস সিটি নাও ডথ ওয়ার, মানে দিস সিটি ডাজ ওয়ার। বোঝা গেল? আমরা যখন দেখেছি গ্রামারে শিখেছি হি রাইটস এ লেটার, মানে কি সে একটি চিঠি লেখে। বোঝা গেল? এই রাইটস এসটা যোগ করছি কেন না, তো সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? তো সেখানে যদি আমরা ব্যবহার করি এটাই হি ডাজ রাইট এ লেটার, অর্থটা একই। রাইটের সঙ্গে এস যুক্ত না করে যদি আমি তার আগে ডাজ বসিয়ে দিই, হি ডাজ রাইট এ লেটার, তার মানেও কিন্তু সেম, সে একটি চিঠি লেখে। বোঝা গেল? তাহলে এখানেও তুমি ভালো করে তাকাও, দিস সিটি নাও ডথ ওয়ার, মাঝেটুকু বাদ দাও, কমা দেওয়া আছে, ওইটুকু পরে বলছি। দিস সিটি নাও ডথ ওয়ার, এবার ডথটাকে ভাবো ডাজ, কী হবে তাহলে? দিস সিটি নাও ডাজ ওয়ার। বোঝা গেল? আবার একটু চেঞ্জ করে দাও, দিস সিটি ডাজটাকে বাদ দিয়ে দাও, দিস সিটি নাও ওয়ার্স। ওয়ার্স হবে না, কারণ দিস সিটিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দিস সিটি ওয়ার্স মানে কি? ওয়ার মানে কি? পরিধান করা। যে আমরা কাপড় চোপড় পরি এটাকে বলে পরিধান করা। তাহলে দিস সিটি ওয়ার্স মানে কি? এই শহরটা পরিধান করে আছে, এই শহরটা পরিধান করে আছে। কি পরিধান করেছে? লাইক এ গার্মেন্ট। গার্মেন্ট মানে কি? পোশাক। লাইক মানে মতো, অর্থাৎ পোশাকের মতো পরিধান করে আছে। কি পরিধান করে আছে? দ্য বিউটি অফ মর্নিং, সকালবেলার সৌন্দর্য। কি পরিধান করে আছে? সকালবেলার সৌন্দর্য। অর্থাৎ এখানে বিউটিটাকে ড্রেসের সঙ্গে তুলনা করা হয়েছে। বোঝা গেল? এবং শহরটাকে পার্সনিফাই করা হয়েছে, অর্থাৎ মনে হচ্ছে পোশাক কারা পরে? পার্সন পরে, মানুষ পরে, তাই তো? মানুষ সৌন্দর্য বৃদ্ধির জন্য তার বিভিন্ন ধরনের পোশাক পরে, তাই তো? তাহলে মানুষ এর সঙ্গে তুলনা করা হচ্ছে কাকে? শহরটাকে। যখন কোনো পার্থিব বস্তুকে মানুষের সঙ্গে তুলনা করা হয়, পার্সন, আমরা পার্সন তো নাকি, তাহলে পার্সনের সঙ্গে তুলনা করা হয়, ব্যক্তি বা দের সঙ্গে তুলনা করা হয়, তখন সেটাকে বলে পার্সনিফিকেশন। কি বলে? কোশ্চেন আসবে, হয়তো এই লাইনটা দিয়ে দিল, বললো যে এটা তো বলে দিল যে এটা কি ব্যবহার করা হয়েছে, কোন পার্সনিফিকেশন না এটা অন্য কিছু। এবার টপ কমে তোমার অপশন থাকবে, তখন তোমাদেরকে বলতে হবে এটা পার্সনিফিকেশন। বুঝতে পেরেছো? রেটোরিক, পার্সনিফিকেশন, অর্থাৎ শহরটা হচ্ছে একটা পার্থিব জিনিস, তাই না? সেই জিনিসটাকে মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে, দ্যাট ইজ পার্সনিফিকেশন। বোঝা গেল? মনে থাকবে। তাহলে দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ মর্নিং, এই শহরটা পরিধান করে আছে সকালবেলার সৌন্দর্য, একটা পোশাকের মতো। ঠিক আছে? এবং সেই পোশাকটা কাকে বলা হচ্ছে? সৌন্দর্যটাকে। এই যে সৌন্দর্যটা পরিধান করেছে লেখক, দেখতে পাচ্ছেন যে লন্ডন শহরটা অ্যাকচুয়ালি কিন্তু খুব ব্যস্ত শহর, দিনের বেলায় ধোঁয়া ধুলোতে পরিপূর্ণ থাকে, সেই শহরটা এখন ঝলমলে চকচকে সুন্দর, অর্থাৎ তাই বলা হচ্ছে এই শহরটা এখন সৌন্দর্যের পোশাক পরিধান করে আছে। সাইলেন্ট, এখন শহরটা হচ্ছে নিস্তব্ধ, সাইলেন্ট। বেয়ার, উন্মুক্ত, খোলা। আমরা বলি না বেয়ার ফিট মানে খালি পা, পায়ে কিছু নেই। বেয়ার মানে উন্মুক্ত, ওপেন, খোলা। শিপস, জাহাজগুলি। টাওয়ার্স, কি বলে? টাওয়ার্সের বাংলা কি? এই টাওয়ার্সের বাংলা দুর্গ, টাওয়ার্সের বাংলা দুর্গ। হ্যাঁ,
টাওয়ার্সের বাংলা কি দুর্গ? চূড়া, চূড়া, ঠিক আছে, লম্বা গম্বুজ টাইপের। তাহলে টাওয়ার্স আর ডোমস মানে যে গম্বুজ, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, অর্থাৎ টেম্পলস পূজা অর্চনার জায়গা, মন্দির, লাই ওপেন আন টু দ্য ফিল্ড। তাহলে আবার প্রথম থেকে ওই জায়গাটাতে চলে যাও। দ্য বিউটি অফ মর্নিং, অর্থাৎ সৌন্দর্য, সকালবেলার সৌন্দর্যের পোশাক পরিধান করা আছে, যে পোশাক, যে অবস্থাটা হচ্ছে সাইলেন্ট, একেবারে স্তব্ধ, এবং বেয়ার, ওপেন, সব দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, সৌন্দর্যটা পুরোপুরি দেখা যাচ্ছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন, অর্থাৎ ওখানে মানুষের সৃষ্টি, দেখো সব কটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পলগুলো কি? সব মানুষের তৈরি করা, কোনো বৃক্ষের সৌন্দর্যের কথা কিন্তু বলেনি, কোনো পাখি বসে আছে এই সৌন্দর্যের কথা কিন্তু বলেনি, বলেছে? কিন্তু এর আগে সমস্ত কবিতায় প্রাকৃতিক উপাদানগুলোকেই তিনি ব্যবহার করেছেন। আর এখানেই প্রথম কবিতার মধ্যে শিপস মানে জাহাজ, মানুষের তৈরি, টাওয়ার্স মানুষের তৈরি, ডোমস গম্বুজ মানুষের তৈরি, থিয়েটার্স মানুষের তৈরি, টেম্পলস মানুষের তৈরি, লাই আছে, অবস্থান করে আছে, ওপেন খোলা অবস্থায় অবস্থান করে আছে, আন টু দ্য ফিল্ড ওই প্রান্তর পর্যন্ত, টু দ্য ফিল্ড, আনটুটা এটাও পোয়েটিক ইউজ, আনটুটা ব্যবহার করা হতো, অতীতে ব্যবহার করা হতো, যেটার মানে হচ্ছে শুধু টু এখনকার দিনে। তাহলে টু, আনটু বা টু দ্য ফিল্ডস, অর্থাৎ ওই উন্মুক্ত প্রান্তরে অবস্থিত, সেই দেখা যাচ্ছে ওই দূরের প্রান্তরে, ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছেন একটা প্রান্তর, সেই প্রান্তরের মাঝে বা প্রান্তরের মধ্যে কি অবস্থিত? প্রান্তর মানে মাঠ, কি অবস্থিত? অর্থাৎ সেই মাঠের মধ্যেই, প্রান্তরের মধ্যেই অবস্থিত, কি অবস্থিত বলো না? তো তিনি দেখতে পাচ্ছেন সিজ দেখতে পাচ্ছেন, শিপস দেখতে পাচ্ছেন, টাওয়ার্স দেখতে পাচ্ছেন, গম্বুজ দেখতে পাচ্ছেন, টেম্পল দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন। কোথায়? টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এবং টু দ্য স্কাই আকাশ পর্যন্ত, মানে আকাশ পর্যন্ত মানে টম কি আকাশ পর্যন্ত চলে গেছে? জাহাজ কি আকাশ পর্যন্ত চলে গেছে? তাহলে মন্দির কি আকাশ পর্যন্ত চলে গেছে? নো। আমরা যখন, ধরে না, কল্পনা করো তুমি কোনো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছো, আমাদের এই বালিরঘাট ব্রিজের উপরে দাঁড়িয়ে আছো, তুমি যদি তাকাও কোনো একটা দিকে, যেখানে তাকাবে দেখবে প্রান্তর দেখতে পাবে, মাঠ, ঠিক আছে, প্রান্তরের হয়তো সেই প্রান্তরে দেখবে কিছু বাড়ি অবস্থিত, বা সেখানে কিছু চাষবাস হয়েছে, ধানের গাছ আছে, এবং প্রান্তরটা শেষ হয়েছে কোথায়? দূরে, মনে হবে যেন কোথায়, কোথায় শেষ হয়েছে? আকাশটা নিচে নেমে গেছে, এবং প্রান্তরটা যেন মনে হবে সেখানে গিয়ে ঠেকে গেছে, মনে হবে না? তাই বলতে চাইছেন লেখক যে প্রান্তরে তিনি এই পার্থিব বিষয়ের সৌন্দর্য তিনি অনুভব করছেন, সেই প্রান্তরটা যেন কোথায়, কতদূর পর্যন্ত বিস্তৃত? না তো টু দ্য স্কাই, মানে টু দ্য হরিজন, কতদূর পর্যন্ত অবস্থিত? না তো হরিজন পর্যন্ত, যেটাকে আমরা বাংলায় বলি দিগন্ত, বলি না? দিগন্ত পর্যন্ত সেই প্রান্তর বিস্তৃত, তাই বলছে টু দ্য স্কাই, মানে আকাশ পর্যন্ত নয়, ওই হরিজন পর্যন্ত। এখানে স্কাই বলতে কি বোঝানো হয়েছে? হরিজন, টু দ্য হরিজন, নট টু দ্য স্কাই। এটা পোয়েটিক ইউজ, এবং সেটা ছন্দের মিল করার জন্য এই সবগুলো লেখক ব্যবহার করেন। ছন্দটাকে আমি একটু পরে বলছি, কবিতাটা শেষ হোক আবার বলছি। টু দ্য স্কাই অর্থাৎ প্রান্তর পর্যন্ত বিস্তৃত সেই, আকাশ পর্যন্ত মানে দিগন্ত পর্যন্ত বিস্তৃত সেই প্রান্তর, এবং সেই প্রান্তরের মধ্যে অবস্থিত খোলা অবস্থায় সেই প্রাকৃতিক জিনিস নয়, কিন্তু এগুলো মানুষের সৃষ্ট জিনিস, যেগুলো লেখককে মোহিত করে তুলেছে, মুগ্ধ করে তুলেছে। নেক্সট, এতটাই স্বচ্ছ যে অল ব্রাইট, সবগুলোকে উজ্জ্বল দেখাচ্ছে। কোনগুলোকে বলা হচ্ছে অল বলতে? কোনগুলো? একটু আগে যে কথাগুলো বললেন, অর্থাৎ শিপস, টাউনস, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, অল, এই সমস্ত জিনিসগুলো কি দেখাচ্ছে? উজ্জ্বল দেখাচ্ছে। অ্যান্ড গ্লিটারিং, জলজল করছে, ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোক মানে কি? ধোঁয়া। স্মোকলেস মানে কি? ধোঁয়াহীন, লেস আছে না? তাহলে ধোঁয়াহীন এয়ার, এয়ার মানে কি? বাতাস। এখানে লেখক বলতে চাইছেন যে তখন সেই সময়তে যখন কবিতার লেখা হয় 1802 সালে, তাই তো, সেই সময় তখন ওখানে শুরু হয়েছে তোমার শিল্প বিপ্লব, বিদ্রোহ না,
তখন একটু বিদ্রোহ বলে ফেলেছিলাম না, শিল্প বিপ্লব হয়েছিল, বুঝতে পেরেছ? সেই শিল্প বিপ্লব হওয়ার ফলে শহর এবং ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় শিল্পের আধিপত্য দেখা দেয়, এবং শিল্পর আধিপত্য দেখা দেওয়ার জন্য কি হয়, হঠাৎ করে যদি কোনো একটা জায়গায় যেখানে আমরা বসবাস করছি শিল্পের আধিপত্য হলে কি হবে, সেখানকার যে আবহাওয়াটা, অ্যাটমসফিয়ারটা কি ন্যাচারাল থাকবে? থাকবে না। দেখবে সকালবেলায় হয়তো কাজ শুরু হওয়ার পরেই দেখবে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াগুলো বেরিয়ে কোথায় যায়? এই পরিবেশেই তো মিশে যায়, তাই না? তাই শহরটা তখন শিল্প বিপ্লবের সময় এমনভাবে শিল্প বিস্তার লাভ করেছে যে লন্ডন শহরটায় দিনের বেলায় সব সময় ধোঁয়ায় পরিপূর্ণ থাকে, যানবাহনের ধোঁয়াতে পরিপূর্ণ থাকে। বোঝা গেল? দেখো, তাই বলছেন ইন দ্য স্মোকলেস এয়ার, অর্থাৎ সকালবেলায়, অর্থাৎ ভোরবেলায় যখন কবি এই সৌন্দর্য দেখছেন, তখন কি কলকারখানার কাজ শুরু হয়েছে? মানুষের হইচই শুরু হয়েছে? মানুষ তো তখন ঘুমোচ্ছে, গোটা লন্ডন শহর তখন ঘুমোচ্ছে। তাহলে আবহাওয়াটা কেমন? পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধোঁয়া নেই। তাই ধোঁয়াহীন বাতাসের মধ্যে এই সমস্ত কিছুগুলো অল ব্রাইট, সমস্তটাই উজ্জ্বল এবং গ্লিটারিং, মানে ছটা দিচ্ছে, চকচক করছে। নেভার ডিড শান মোর বিউটিফুল্লি স্টিপ, স্টিপ মানে স্নাত করা, মানে ভেজানো, বোঝা গেল? জল দিয়ে ভেজানোটা করলে স্টিপ। তাহলে নেভার ডিড সান, সূর্য কখনোই করেনি, কি করেনি? মোর বিউটিফুলি, এত সুন্দরভাবে করেনি, কি করেনি? স্টিপ, স্নাত করেনি। কাকে? সূর্য কি স্নান করায়? সূর্যের জল আছে? তাহলে যে বলছে লেখক, এইগুলো হচ্ছে পোয়েটিক ইউজ, পোয়েটিক ইউজ। অর্থাৎ একটু আগে যে দেখলাম, একটু আগে কি দেখলাম? স্মোকলেস এয়ারের মধ্যে টেম্পল, গুম্বজ, তারপরে তোমার টাওয়ার্স, এইসবগুলো কি দেখলাম? জলজল করছে, চকচক করছে। বোঝা গেল? কেন না? তো সূর্যকে স্নান করাচ্ছে কি দিয়ে? জল দিয়ে না, সানলাইট। সকালবেলায় সূর্য যখন উঠছে, তার যে প্রথম দীপ্তি, তার যে প্রথম সূর্যের যে প্রথম দীপ্তি, আলোর ছটা, এতটাই স্মোকলেস, এতটাই দূষণহীন অবস্থা সেই মুহূর্তে, যে সেই ছটাটা পুরোপুরি গিয়ে পড়ছে শহরের ওপরে। তাই লেখক বলছে সূর্যকে এত সুন্দরভাবে স্নান করাতে আমি আগে কখনো দেখিনি। বোঝা গেছে? সূর্যের আলো দিয়ে এত সুন্দরভাবে স্নান করাচ্ছে যে প্রত্যেকটা জিনিস উজ্জ্বল হয়ে উঠছে, চকচক করছে। তাই বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, কখনোই এত সুন্দরভাবে স্নাত করায়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডিওর, এই যে বললাম তার প্রথম আলোর ছটায়। ইন হিজ ফার্স্ট, তার প্রথম স্প্লেন্ডিওর মানে দ্যুতি, জ্যোতি, অর্থাৎ সূর্যের যে প্রথম জ্যোতি, দ্যুতি, সেই জ্যোতি দিয়ে, আলো দিয়ে এত সুন্দরভাবে কোনোদিন আমি স্নান করাতে দেখিনি। বোঝা গেল? কাকে স্নান করাতে দেখেনি? পয়েন্টগুলো দেখো, পয়েন্টগুলো দেখো। ভ্যালি, উপত্যকাকে এত ভালোভাবে স্নাত করতে আমি দেখিনি। রক, পাহাড় বা পর্বতকে এত সুন্দরভাবে স্নান করাতে আমি দেখিনি। হিল, পাহাড়কে আমি এত সুন্দরভাবে স্নাত করতে আমি দেখিনি। আগে আমি কোনোদিন দেখিনি এত সুন্দরভাবে সূর্য, এত সুন্দরভাবে সূর্য প্রাকৃতিক কোনো দৃশ্যকে এত সুন্দরভাবে উজ্জ্বল চকচকে করেছে, মানে স্নাত করেছে। এখানে তোমার রক বলতে ঢিলা, টিলা বলে, টিলা উঁচু জায়গা। তাহলে বোঝা গেল? তাহলে প্রশ্ন যদি আসে, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডিওর, লেখক কোনোদিন সূর্যকে দেখেনি তার প্রথম স্প্লেন্ডিওরে এত সুন্দরভাবে স্নাত করাতে। লেখক এখানে কাদের স্নাত হওয়ার কথা বলেছেন? অ্যান্সার হবে ভ্যালি, রক অর হিল। নেভার স আই, আমি কখনো দেখিনি। স মানে কি? সি থেকে এসছে, সি স সিন। তাহলে নেভার স আই অ্যাকচুয়ালি হওয়া উচিত আই নেভার স, সাবজেক্টটা কি হয়? প্রথমে, তাই না? তাহলে যদি প্রশ্ন আসে কেন আইটা পরে হলো? নেভার স আই অর্থাৎ আমি কখনো দেখিনি,
এই যে আমি কখনো দেখিনি, আমি যদি সিম্পলি বলি আই নেভার শ বা আই শ নেভার, তাহলে বাক্যটা এগুলো সিম্পল, তাই না? আর যখনই বলবো নেভার শ আই, জোরটা একটু বেশি হলো না এরপরে। আর প্রথমে যদি বলি আই নেভার শ বা আই শ নেভার, আমি আগে কখনো দেখিনি। আর যখনই বলবো আমি না বলে দেখিনি আমি আগে কখনো, মানে আমির পর জোর বললো, কখনোটা এখানে বাংলায় কখনোটা চলে আসছে। ইংরেজিতে যদি বলি কি বলবো, নেভার স আই, মানে আয়ের পরে জোর পড়ছে। অর্থাৎ লেখক যে কথাটা বলছে এটাকে কি করার জন্য, জোর দেওয়ার জন্য। বোঝা গেল? লেখক এই কথাটার পরে জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য, ইংরেজিতে বলে এমফাসাইজ করার জন্য তিনি আইটাকে পরে ব্যবহার করেছেন। তাই বলছে নেভার স আই, আমি আগে কখনো দেখিনি। নেভার ফেল্ট, কখনো অনুভবও করিনি। ফিল মানে কি, অনুভব করা, ফিল থেকে সে ফেল্ট। নেভার ফেল্ট, কখনো অনুভব করিনি। কি অনুভব করিনি? এ কাম সো ডিপ, এ কাম সো ডিপ, ডিপ মানে কি, গভীর। কাম মানে কি, শান্ততা। অর্থাৎ এত শান্ততা, এত গভীর শান্ততা আমি আগে কখনো দেখিনি। বোঝা গেল? তাহলে যদি প্রশ্ন আসে যে লেখক বলছে, লাইন তুলে দেবে নেভার স আই নেভার ফেল্ট, বলতে কাদেরকে বোঝানো হয়েছে, কি অবস্থাটাকে বোঝানো হয়েছে, তখন বলতে হবে এ কাম সো ডিপ। অর্থাৎ এখানে কবিতার লাইন বলতে হবে না, তিনি কোনটাকে বোঝাতে চেয়েছেন, না তো লন্ডন শহরের কামনেস, শান্ততা। বোঝা গেল? এত শান্ত অবস্থা, লন্ডন শহরের শান্ত অবস্থা আমি আগে কখনো দেখিনি। মানে লন্ডন শহর কি সবসময় ক্যাচার ম্যাচার, হই চই, ধোঁয়া, নোংরা, এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে, মানুষের জানাগোনা, হইচই, শোনা যায় না কথা, দূষণ, এই অবস্থাটাই তিনি দেখেছেন, যেটা আমরা আমাদের শহরে দেখতে পাই না? বহরমপুরে যাবা শুধু প্যাঁপু কিড়িং হ্যাঁ না, এই লেগেই আছে, কান মাথা ঝালাপাড়া করে যায়। আমরা যে গ্রামে বাস করি এরকম শান্ত পরিবেশ কি পাবো না। তাই বলছে লেখকও ওই লন্ডন শহরের এত গভীর শান্ততা আগে কখনো দেখেননি। নেক্সট, দ্য রিভার গ্লাইডেথ, নদী বয়ে যায়নি। এখানেও দেখো গ্লাইডের সঙ্গে টিএইচ যুক্ত করা হয়েছে, গ্লাইডেথ। এটাও হচ্ছে পোয়েটিক ইউজ। কি ইউজ? পোয়েটিক ইউজ। কবিরাই ব্যবহার করে, তুমি ব্যবহার করলে হবে না, মানাবে না। আমরা বাক্যে কথায় ব্যবহার করলে মানাবে না। এগুলো কবিতার মধ্যেই ব্যবহৃত হয়। অর্থাৎ গ্লাইডস মানে কি, বয়ে যাওয়া। আমরা বলবো গ্লাইডস, আর লেখক বলেছেন গ্লাইডেথ, মানে পোয়েটিক ইউজ বা ওল্ড ইউজ, আগের দিনে ব্যবহার হতো। দ্য রিভার গ্লাইডেথ, নদীটা বয়ে যাচ্ছে। কোন নদীর কথা বলা হয়েছে এখানে? আগেই বলেছি আমি, লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদীর তীরে অবস্থিত। তাহলে লন্ডন শহরের বিউটি যখন বলছেন লেখক, তাহলে কি আমাদের গঙ্গা নদীর কথা বলছেন? না, টেমস নদীর কথা বলছেন। তাহলে দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, অর্থাৎ নদীটা বয়ে চলেছে অ্যাট হিজ ওন, তার নিজের। টেমস নদীকে এখানে হিজ বলা হয়েছে, জেন্ডার, পুংলিঙ্গ ধরা হয়েছে। অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের মিষ্টি ইচ্ছায়। অর্থাৎ উইল মানে কি, ইচ্ছা। বোঝা গেল? আমরা নিজের ইচ্ছাটা কি বলবো, উইল। তাহলে নদীটা বয়ে চলেছে শান্তভাবে, কোনো অশান্ততা নাই নদীর মধ্যে। এবং যেন মনে হচ্ছে নদীটাকে দেখে লেখক ফিল করছেন এটাই, যে নদীটা তার ইচ্ছা মতো বয়ে যাচ্ছে। ডিয়ার গড, হে ঈশ্বর, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, যেন মনে হচ্ছে ওই ভেরি হাউসেস মানে ওই লন্ডন শহরে অবস্থিত যে সমস্ত বাড়িঘরগুলো আছে, সেই ঘরগুলোকে দেখে মনে হচ্ছে সব সিম অ্যাসলিপ, বাড়িঘর কখনো ঘুমায়? তাহলে বলছে যে লেখক, ইয়েস, বাড়িঘরের যে সমস্ত বাসিন্দারা আছে, মানুষজন আছে, সবাই ঘুমোচ্ছে। আর বাড়িঘরটাকে দেখে মনে হচ্ছে শান্ত, চুপচাপ। তাই লেখক বলছে বাড়িঘরটাই ঘুমাচ্ছে। বুঝে গেল? তাহলে ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে সব ঘুমন্ত অবস্থায় আছে। অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায়।
অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং এই মাইটি হার্টটা, অর্থাৎ মাইটি হার্ট বলতে কি বোঝাচ্ছে? অবিচল। অর্থাৎ অল দ্যাট মাইটি হার্ট, এই মাইটি হার্টটা, হার্ট বলতে কি বোঝায় বলো? হ্যাঁ, হৃদয়। মানে হার্ট বলতে হৃৎপিণ্ড, বলে না হার্ট মানে কি? হৃৎপিণ্ড। আর মাইটি মানে কি? পাওয়ারফুল, ক্ষমতাবান, তাই তো? তাহলে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এই ক্ষমতাবান বা শক্তিশালীর হৃদয়টা, হৃৎপিণ্ডটা ইজ লাইং স্টিল, পড়ে আছে স্তব্ধভাবে। তার মানে কি? লেখক কি বলতে চাইছেন? লেখক বলতে চাইছেন লন্ডন শহরটা, অর্থাৎ লন্ডন শহরটা হচ্ছে হার্ট, বোঝা গেল? সেই শহরটা হার্ট, আর ওই দৃশ্যটা এখন স্তব্ধ। হার্ট কি হয় সবসময়? কি করে? আওয়াজ করে না? টিপ টিপ। হৃদয়ের মধ্যে একটা আওয়াজ হয় সবসময়, মানে হৃৎপিণ্ডটা বন্ধ হয়, আবার ওপেন হয়, এক্সপ্যান্স হয় এবং সংকুচিত হয়, হয় না? ফলে হৃৎপিণ্ডটের, তোমরা কি বায়োলজিতে পড়োনি? ডান অলিন্দ, বাম অলিন্দ ভুলে গেছো? ডান অলিন্দ রক্ত প্রবেশ করে, দূষিত রক্ত। এই ডান না বাম বলো? হৃৎপিণ্ডের দুটো অংশ আছে ভেতরে, একটা ডান অলিন্দ, বাম অলিন্দ। একটা অলিন্দ দিয়ে, হ্যাঁ অলিন্দ এবং নিলয়। প্রথমে কি আছে উপর দিকটায়? হ্যাঁ, প্রথমে কি হয়? অলিন্দতে রক্ত প্রবেশ করে দূষিত, হ্যাঁ, দিয়ে নিলয়ের কাজ কি তাহলে? ভালো করে পড়বে। অর্থাৎ হৃৎপিণ্ডে দূষিত রক্ত, আমি ইনশর্টে বলছি, হৃৎপিণ্ডে দূষিত রক্ত প্রবেশ করে এবং সেই প্রবেশ করার পর হৃৎপিণ্ড হচ্ছে তোমার কি বলে এটাকে? দূষণ মুক্ত করা কি? ছাঁকুনি, ঠিক আছে? ছাঁকুনি, চা ছাঁকি না আমরা, যেগুলো দরকার নাই সব বাদ দিয়ে দিই, আর যেটুকু দরকার সেটুকু নিয়ে খাই। তেমনই হৃৎপিণ্ডটা হচ্ছে আমাদের শরীরের ছাঁকুনি। রক্তটা, দূষিত রক্ত প্রবেশ করে এবং সেই দূষিত রক্তটা শোধিত হয়ে নিলয়ের মাধ্যমে সেটা শিরা উপশিরায় আবার তোমার পৌঁছে যায়, ঠিক আছে? বিশুদ্ধ রক্ত, আর বিশুদ্ধ রক্ত নিলয় শিরা উপশিরার মধ্যে পৌঁছায় বলেই আমরা বেঁচে আছি। হ্যাঁ, আবার যখন সেই দূষিত রক্ত হয়ে যায় তখন সেটা আবার একই রকমভাবে র্যান্ডম প্রসেস চলছে গোটা শরীরের মধ্যে। এই যন্ত্রটা কখনো বন্ধ হয় না, বোঝা গেল? এই যন্ত্রটা বন্ধ হয় না, সব সময় স্টিল। এ কিন্তু একেবারে স্টিল নয়, কোনো সময় স্তব্ধ নয়, কিন্তু মনে হচ্ছে এই যে শহরটা, এই শহরটাকে বলা হচ্ছে কি? হার্ট। আসতে, তাহলে এখানে শহরটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? হার্টের সঙ্গে। এখানেও পার্সনিফাই করা হয়েছে, শহরটাকে একটা হার্টের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই বলছে যেন মনে হচ্ছে এই হার্টটা এখন স্তব্ধ, এই হার্টটা এখন স্তব্ধ। সব সময় এই হার্টটা কিন্তু স্টিল থাকে না, দিনের বেলায় সারাদিন এটা হইচই, মানুষের গ্যাঞ্জামে সবসময় পরিপূর্ণ থাকে। এখন সেই হার্টটা যেন স্তব্ধ হয়ে গেছে, বোঝা গেল? এই সৌন্দর্যটা কবিকে মোহিত করে তুলেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দারুণ কবিতা, খুব মন দিয়ে পড়বে, তাই সমস্ত কোশ্চেন এই কবিতা থেকে পেয়ে যাবে।